সুপ্রিম কোর্টের আজকের জাজমেন্টটা আপনি দেখলেন এবং অর্ডারটা আপনি দেখলেন, স্যার কিভাবে আপনি দেখেন স্যার পুরো বিষয়টা? দেখুন, সুপ্রিম কোর্ট অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, যেটা তাদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করি। সেটা হচ্ছে, ডোন্ট ওয়াশ ইউর ডার্টি লিনেন ইন পাবলিক। অর্থাৎ মামলাগুলো সব নিয়ে নিলাম, কাস্ট সার্টিফিকেটের উপর মেডিকেল অ্যাডমিশনের মামলাগুলো সব নিয়ে নিলাম, কিন্তু আমাদের আইনজীবী সমাজকে তো তার শিক্ষা দিতে হবে। কোনটা আইন, কোনটা আইন সুপ্রিম কোর্টকে বলতে হবে। ডিভিশন বেঞ্চ সেটা যেটা করেছে সেইটা আইন আনুক, না সিঙ্গেল জাজ জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা করেছেন সেটা আইন আনুক। এটা নির্ধারণ করার দায়িত্ব চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্টের নয়। তারা যে পাঠিয়ে দিলেন, বাকিটা সব চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্টের কাছে যাবে। তার কাছে রোস্টার অনুযায়ী কাকে কোন মামলা দেবেন সেটা তিনি ঠিক করতে পারেন, কিন্তু দুজনের মধ্যে কে ঠিক করেছেন এটা বিচার করার দায় কিন্তু চিফ জাস্টিসের নেই। অর্থাৎ এই প্রসঙ্গটা ধামা চাপা পড়ে গেল। আর আমাদের মতন আইনজীবীরা বলতে পারবো না কোনটা আইন। সিঙ্গল জাজ ডিভিশনাল বেঞ্চের উপর বলতে পারে এটা আইন, না ডিভিশন বেঞ্চ রিটেন অর্ডার ছাড়া অর্ডার পাস করতে পারে না এটা আইন। সুপ্রিম কোর্ট এই ধোঁয়াশাটা রেখেই দিলেন। স্যার তাহলে কি আপনি স্যাটিসফাই হলেন না পুরো এই অর্ডারটা নিয়ে? না, আমি মোটে স্যাটিসফাইড নই। এটা হচ্ছে প্রায় দায়িত্ব এড়ানোর মতন ব্যাপার। কারণ সুপ্রিম কোর্টও বুঝে গেছেন কাউকে না কাউকে তো বলতে হবে তুমি ঠিক করোনি। এই যে কাউকে না কাউকে বলবেন যেটা ঠিক করোনি, সেটাই তো জুডিশিয়ারিকে মানুষের চোখে এক্সপোজ করে দেবে। সুতরাং সুপ্রিম কোর্ট সেই পথে হাঁটেনি। সেক্ষেত্রে কি প্রশ্ন উঠবে যে সুপ্রিম কোর্ট সাহসী হতে পারলো না? দেখুন, সুপ্রিম কোর্ট সাহসী হতে পারলো না বলবো না, আমি বলবো সুপ্রিম কোর্ট অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে বিচার বিভাগকে যতটা সম্ভব কন্ট্রোভার্সির বাইরে রাখা যায় সেটা চেষ্টা করেছেন। কিন্তু যে কন্ট্রোভার্সিটা উঠেছিল যে কে আইন বিরুদ্ধ কাজ করেছেন, সেই ধোঁয়াশা সাধারণ মানুষের কাছে থেকে গেল এবং কালকেও এই বিষয় নিয়ে আলোচনা তো হতেই পারে স্যার। হতেই পারে। আমি তো বলছি আমরা আইনজীবীরাই তো বুঝতে পারছি না কোনটা আইন কোনটা আইন, এটাই তো আমরা বুঝতে পারছি না। এবং সুপ্রিম কোর্ট এই দায়িত্বটা পালন করলো না। স্যার সুপ্রিম কোর্ট আজকে একটা কথা বলেছেন যে যদি আমরা এই বিষয়ে কমেন্ট করি, ডিগনিটি অফ হাইকোর্ট এটাকে এফেক্টেড হতে পারে। তো এই বিষয়টা স্যার আপনি কিভাবে দেখেন? ঠিক তো বলছেন, এই ডিগনিটি অফ হাইকোর্টটা এফেক্টেড হয়ে যাবে, সেইটা ওনারা বাঁচিয়ে রাখার চেষ্টা করলেন। অর্থাৎ ডোন্ট ওয়াশ ইউর ডার্টি লিনেন ইন পাবলিক। আমরা যদি এই নিয়ে বলি তাহলে ওই ডার্টি লিনেনটা পাবলিকলি ওয়াশ করা হয়ে যাবে। ডোন্ট ডু ইট। স্যার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে পুরো বিষয়টা এখন আছে। এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কি কে ঠিক কে ভুল এই বিষয়টা করার আইনত অধিকার তার আছেন? না 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 নেই নেই। এই কারণে দুজন নেই বিচার বিভাগীয় ক্ষমতা প্রয়োগ করে অর্ডার দিয়েছেন। চিফ জাস্টিস হচ্ছেন মাস্টার অফ রোস্টার, অ্যাডমিনিস্ট্রেটিভলি তিনি যেটা করার করতে পারেন, কিন্তু কোন বিচার বিভাগীয় অর্ডারের সম্বন্ধে কিছু বলার এখতিয়ার তার নেই যতক্ষণ পর্যন্ত তিনি তিনজন জজের কোনো বেঞ্চ না করছেন, ততক্ষণ পর্যন্ত কারো কিচ্ছু করার নেই। একমাত্র তিনজন তিন বা ততোধিক জজের বেঞ্চ তারা বিচার করে বলতে পারে সিঙ্গেল জাজ ঠিক করেছিলেন না ডিভিশন বেঞ্চ ঠিক করেছিলেন। মামলাটা আলটিমেটলি সুপ্রিম কোর্টে গেল, তো এটা কি কার্যত অভিজিৎ গাঙ্গুলি, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিরই জয় বলা চলে? আপনি কিভাবে দেখেন এটা? আমি এটাকে কারোই জয় বা কারোই পরাজয় বলি না। তার কারণ আলটিমেটলি বিচারে যদি দেখা যায়, এবং যেটা ভাবগতিক থেকে মনে হচ্ছে যে প্রচুর দুর্নীতি হয়েছে, ভাবগতিক থেকে মনে হচ্ছে, আমার কাছে তো আমি কাগজ দিয়ে তথ্য অনুযায়ী বিশ্লেষণ করিনি, কিন্তু যে সিবিআই এনকোয়ারি আটকাবার জন্য একবারে উইদাউট এনি মেমোরেন্ডাম অফ অ্যাপিল ডিভিশন বেঞ্চে যেতে হলো, তাতে মনে হচ্ছে যে সিবিআই ইনকোয়ারি হলে
অনেক কিছু কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যাবে। সেই কারণে এটা হচ্ছে। সুপ্রিম কোর্টে যদি সেটা আমরা শুনানি হয়, তখন সুপ্রিম কোর্টও একই কথা সুপ্রিম কোর্টকে বলতে হবে, কারণ দুর্নীতি হয়নি এটা সুপ্রিম কোর্টও বলতে পারবে বলে আমি মনে করি না। স্যার, আপনি প্রথম আমাদের ইন্টারভিউতে 1980-র একটা জাজমেন্ট নিয়ে কথা বলেছিলেন, সেটাই সলিসিটর জেনারেল ঠিক তার পরের দিন সুপ্রিম কোর্টে গিয়ে একই জাজমেন্টের কথা বলেন। তো ওই বলছেন, হ্যাঁ, তো আলটিমেটলি স্যার ওই জাজমেন্টটা কতটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করলো, কারণ সলিসিটর জেনারেল আগের দিন ওই ব্যাপারটাকে উদ্ধৃতি করেছেন, এটা শুনে সুপ্রিম কোর্ট সে অর্থে এড়িয়ে গেলেন বলা চলে। ওই জন্যই এড়িয়ে গেলেন, ওই জন্যই এড়িয়ে গেলেন। যদি আমরা এটা বলি ডিভিশন বেঞ্চ ঠিক করেনি, তাহলে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিটাকে মান্যতা দেওয়া হয়ে গেল। কিন্তু জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি আবার সিটিং সিংলি ডিভিশন বেঞ্চটাকে অস্বীকার করলেন, এই প্রশ্নটাও রয়ে গেল। এরপরে ভবিষ্যতে সব সিঙ্গল জাজ ঠিক করবে এই তো ডিভিশন বেঞ্চের এই অর্ডারটা এই সুপ্রিম কোর্ট জাজমেন্টের বিরুদ্ধে, আরো মানবো না। এটা নৈরাজ্য সৃষ্টি হবে, আইনের জগতে নৈরাজ্য সৃষ্টি হবে। স্যার, আরো একটা বিষয় যেটা বিচারপতি অমৃতা সিনহা শোনা যাচ্ছে যে চিঠি লিখে হাইকোর্টের প্রধান বিচারপতিকে জানিয়েছিলেন পুরো ঘটনাটা, সেই ঘটনাটার মীমাংসা কিভাবে হতে পারে? একমাত্র পরিষ্কার, চিফ জাস্টিস তো ডিসিপ্লিনারি হেড নন, সুতরাং চিফ জাস্টিসকে ম্যাক্সিমাম যেটা বলতে হবে যে ভাই তোমাকে ডাকে আর তুমি যেও না, এই তো। কিন্তু তুমি তোমার বিবেক অনুযায়ী কাজ করবে, কে কি বললো না বললো ভুলে যাও, এক কান দিয়ে ঢোকো আর এক কান দিয়ে বার করে দাও, এই বলে সিচুয়েশন সামাল দিতে হবে। আর তো সিচুয়েশন সামাল দেওয়ার অন্য কিছু উপায় নেই, কারণ তা নইলে আরেকটা আছে, এই যে উনি বলতে হবে হয়তো অমৃতা সিনহা মিথ্যে কথা বলছেন, নয় বলতে হবে সোমেন সেন মিথ্যে কথা বলছেন। ঠিক স্যার, এখানেই তো স্যার প্রশ্নটা যে সাধারণ মানুষ কি বিশ্বাস করবে যে বিচার বিভাগের উপরে এই রকম একটা বড় সন্দেহ, কোনো কনক্লুশন তো পাওয়া গেল না স্যার। না গেল না তো, সেটাই তো বললাম, সুপ্রিম কোর্ট নিজের দায়িত্বটা এড়িয়ে গেলেন। এবং কেন এড়িয়ে গেলেন কারণটা তো আপনাকে বললাম, যে বিচার বিভাগের মধ্যে যে ঘুণ ধরেছে সেইটা যদি আমরা প্রকাশ্যে আনি, তাহলে মানুষের বিচার বিভাগের প্রতি আস্থা চলে যাবে। আস্থা তো এমনিই যাচ্ছে, আস্থা তো এমনিই যাচ্ছে। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। স্যার, আপনি স্যার এই পুরো বিষয়টা নিয়ে আমার একদম শেষ প্রশ্ন, আপনি স্যার কিভাবে দেখেন যে এরপরেও বিচারপতি সৌমেন সেন বা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ভূমিকা, অন্তত যখন ইনস্টিটিউশন কেন্দ্রিক আলোচনা হবে, এখানে কালি ছিটেছে, এত সুপ্রিম কোর্ট নিজে বলছেন আমরা এই বিষয়ে মন্তব্য করতে পারবো না, তো এদের থেকে কি রকম ভূমিকা স্যার আপনি এক্সপেক্ট করেন? দেখুন, আমি এদের দিকে বলে নয়, আমি সামগ্রিকভাবে বিচার ব্যবস্থার থেকে কি এক্সপেক্ট করি, সেটা হচ্ছে যে প্রত্যেক বিচারপতিরই বোঝা উচিত যে আলোচনা যা হবে আইন আনুগ হোক। আইন আনুগ যদি আলোচনা হয় তাহলে আমরা মক্কেলকে অ্যাডভাইসও করতে পারি যে এটা করবেন না, এটা আইনে হয় না। কিন্তু এটা যদি হয় না, আমি একজনকে বলে দিলাম যে এটা হয় না আপনি যান, তিনি আবার একজনকে ধরে পৌঁছে গিয়ে সেই অর্ডার নিয়ে চলে এলেন। বুঝতে পারছেন কি বলছি? সুতরাং এই জিনিস চলতে পারে না, লকে একটা নির্দিষ্ট পথ ধরে এগোতে হয়। সেই পথটা যদি আমি বিসর্জন দিয়ে দিই, তাহলে আইনের জগতে নিশ্চয়তার জায়গাটা রইল না। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। আগে একটা ভুল হয়েছে, পরবর্তীকালে সেই ভুল সংশোধনের উপায় আছে। সেই উপায়টা যে আছে সেই উপায়েই সংশোধনটা করতে হবে। যার জন্য বললাম, দুজন জজ ঠিক করেছে কি ভুল করেছে এটা 3 বা ততোধিক জজের বেঞ্চ বলতে পারে, আরেকটা দুজন জজের বেঞ্চও বলতে পারে না। তুমি যাচ্ছ নয়,
আপনি নিজেও কি এক্সপেক্ট করছেন এই এই কে ঠিক কে ভুল এই তদন্তটা অবিলম্বে শেষ করা উচিত? কারণ এটা আপনারাও একটা পার্ট অ্যান্ড পার্সেল এই এই ইনস্টিটিউশনটার। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি তো মনে করি সুপ্রিম কোর্টে বলে দেওয়া উচিত ছিল এই অচল অবস্থা, এটা অচল অবস্থা। আজ হোক কাল হোক এই প্রশ্ন আবার উঠবে, তার কারণ দুটোই নজির হিসেবে রয়ে গেল। কোনো অর্ডারে কিন্তু ইন্টারফিয়ার করেনি সুপ্রিম কোর্ট, ঠিক আছে? দুটোই নজির হিসেবে রয়ে গেল। জাস্টিস সোমেন সেন উইদাউট অর্ডার যে স্টে করে দিয়েছেন, এটাও নজির হিসেবে রইল। আর জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যেটা বললেন যে আপনি তো সুপ্রিম কোর্ট মানেননি, সুতরাং ওটা আমার উপর বাইন্ডিং নয়, এটাও নজির হিসেবে রয়ে গেল। তাহলে আইনটা কি আমরা কেউ জানি না। আজকে তারা প্রসিডিং সব বলো কলকাতা হাইকোর্টে চলে যাবে, আমরা মূল মামলাটা শুনবো, অর্থাৎ মূল মামলাটা শুনবো। কিন্তু বিচার বিভাগ নিয়ে যে প্রশ্নটা উঠেছে তার জন্য তো সুপ্রিম কোর্টই একমাত্র জায়গা যারা আইনটা বলে দিতে পারে। এটা তো কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিয়ে এই সমস্যার সমাধান হবে না।